নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর বেতাজ বাদশা, সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান আর শেখ শাহজাহানের ডেরায় এবার সিবিআই। গতকালকের পর আজ ফের সিবিআই আধিকারিকরা তার ডেরায় পৌঁছয়। প্রায় ৭ ঘন্টা তল্লাশি চলে তার বাড়িতে এবং ইডি ৫ই জানুয়ারি ইডি তল্লাশিতে গিয়েছে হামলা, সেই হামলার ঘটনার পর সিল করে দেওয়া হয় শেখ শাহজাহানের বাড়ি। সেই সিল খোলে সিবিআই এর আধিকারিকরা, সিল খুলে ভিতরে ঢুকে প্রায় ৭ ঘন্টা তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা। ৫ই জানুয়ারি ইডির উপর হামলা তদন্তে সিবিআই ফরেনসিক টিম নিয়ে সরবেরিয়ায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং 3D লেজার স্ক্যানার নিয়ে আজ সিবিআই আধিকারিকরা সঙ্গে ফরেনসিক টিম পৌঁছয় শেখ শাহজাহানের বাড়িতে। যে ছবি আপনাদের দেখাচ্ছি এবং এই সিবিআই এর যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান দেখতে মানুষজন, যে গ্রামবাসীরা, তারাও কিন্তু ভিড় জমিয়েছেন। যে ছবি আপনারা দেখছেন সরবেরিয়ার ছবি দেখাচ্ছি, সিবিআই তল্লাশির সময় যে ছবি সরবেরিয়াতে উঠে এসেছে। শাহজাহানের ডেরায় সিবিআই আধিকারিকরা ৭ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালান এবং ৭ ঘন্টা পরে যে বাড়ির সিল করে দিয়েছিল প্রথমে ইডি, সেই সিল খুলে বাড়িতে ঢোকে সিবিআই আধিকারিকরা এবং ৭ ঘন্টা পর শাহজাহানের বাড়ি ফের সিল করলো সিবিআই। সেই ছবি দেখছেন, ৭ ঘন্টা তল্লাশি অভিযান এবং ৭ ঘন্টা তল্লাশি অভিযানের পর শেখ শাহজাহানের বাড়ি সিল করে দেয় সিবিআই। একদিকে তল্লাশি অভিযান, অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন, একদিকে দেখাচ্ছি যে ইডির সিল করে দেওয়া যে বাড়ি শেখ শাহজাহানের বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান, সিল খুলে ঢোকেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে ৭ ঘন্টা তল্লাশি অভিযান এবং তল্লাশি অভিযানের পর ফের আবার শাহজাহানের বাড়ি সিল করে দেয় সিবিআই। অন্যদিকে সন্দেশখালীর ডুগরিপাড়ায় দিন আলীর বাড়িতে সিবিআই। এই দিন আলীর ছেলে দুরন্ত মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত, তার বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা। যে ছবি, দিন আলীর বাড়িতে সিবিআই আধিকারিকরা যান, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি, আর তারপরেই দিন আলীর বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে আরো একটা ছবি আপনাদের দেখাবো, যেখানে ডুগরিপাড়াতে আরো একজনের বাড়িতে সিবিআই হানা, তৃণমূল কর্মী শফিকের বাড়িতে সিবিআই। তৃণমূল কর্মী শফিকের বাড়িতেও যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা, তারা শফিকের বাড়িতে যান। সরাসরি চলে যাবো, প্রতিনিধি অনুপম শাহ রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এই যে এই দুজনের বাড়িতে গেল, দিন আলী এবং শফিকের বাড়িতে, কোন সূত্রে গেল, কি কারণে গেল, কেন গেলেন সিবিআই আধিকারিকরা? দেখো, প্রথমে বলে রাখি, এই যে প্রথম আজকে সকালে যখন 10টা 40 নাগাদ শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই আধিকারিকরা ঢোকে এবং তারপরে কিন্তু সেখান থেকে 4 জনের একটা প্রতিনিধি দল সেখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে প্রথমে হচ্ছে ডুগরিপাড়ার দিন আলীর বাড়িতে গিয়ে ঢোকে। সেখানে হচ্ছে দুরন্ত মোল্লা, যে দুরন্ত মোল্লার বাড়িতে গিয়ে দুরন্ত মোল্লার খোঁজেই কিন্তু এই দিন আলীর বাড়িতে যান। দিন আলীর ছেলে হচ্ছে দুরন্ত মোল্লা। দুরন্ত মোল্লা হচ্ছে শেখ শাহজাহানের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, শেখ শাহজাহানের সঙ্গে একদম শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, শেখ শাহজাহানের সঙ্গে ছায়া সঙ্গী বলতে গেলেই চলে। শেখ শাহজাহান যেখানে যেত সেখানেই তাকে নিয়ে যেত এবং শেখ শাহজাহানের যে ভাটা, মাছের ভেড়ি এবং যেসব ব্যবসা, সবটাই কিন্তু এই দুরন্ত মোল্লাই কিন্তু দেখাশুনো করতো এবং তাই সেই কিন্তু সবকিছু, যেখানে যা লেনদেন সবকিছু কিন্তু এই দুরন্ত মোল্লার মারফতই হতো। এবং এই যে 5 তারিখে ইডির ওপরে হামলা হয়, সেই দিন কিন্তু এই দুরন্ত মোল্লাকে শেখ শাহজাহান কিন্তু ফোন করেছিল বলেই কিন্তু সিবিআই সূত্রে কিন্তু জানা গেছে। যে কারণে কিন্তু এই দুরন্ত মোল্লার বাড়িতে সিবিআই যায় এবং প্রায় ঘন্টাখানেক তাদের বাড়িতে দুরন্ত মোল্লাকে না পেয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে এবং তারপরে সেখান থেকে বেরিয়ে এই পাশের গ্রাম, এখানে ডুগরিপাড়ার পাশের গ্রাম, সেখানে ডক্টর শফিকুল মোল্লা তার বাড়িতে আসেন এবং সেখানেও কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি তার বাড়িতে তল্লাশি করে, তার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে। কিন্তু সেখানে
সেখানেও কিন্তু শফিকুল মোল্লার সঙ্গে কিন্তু তারা কিন্তু দেখা করতে পারেনি। শফিকুল মোল্লা কিন্তু সেই সময় বাড়িতে ছিল না এবং সিবিআই এর তরফ থেকে কিন্তু শফিকুল মোল্লার পরিবারকে কিন্তু বলা হয় যে তাকে ফোন করতে, এবং তার পরিবার কিন্তু সেখানে তাকে ফোন করে, কিন্তু তার কিন্তু সুইচ বন্ধ থাকে। এরপরে কিন্তু প্রায় 2 ঘন্টা পরে তার বাড়ি থেকে চলে যাওয়া 2 ঘন্টা পরে শফিকের বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। এবার যে ছবি আপনাদের দেখাবো, শাহজাহান মার্কেটে সিবিআই, শাহজাহান মার্কেট, এবং সেখানেও যায় শেখ শাহজাহানের বাড়িতে যেমন যান সিবিআই আধিকারিকরা, ঘনিষ্ঠ তার দুজনের বাড়িতে যান, দিন আলীর বাড়িতে যান, শফিকের বাড়িতে যান। অন্যদিকে শাহজাহান মার্কেট জমি দখল করে নিজের নামে শেখ শাহজাহান যে মার্কেট করেছিলেন, একাধিক অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, এবং সেই মার্কেটে যান সিবিআই আধিকারিকরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সৌরভ তিওয়ারি রয়েছে, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, এই মার্কেটে যখন যান সিবিআই আধিকারিকরা, তার সেই সময় আমরা দেখেছিলাম যে দুজনকে আটক করে নেন সিবিআই আধিকারিকরা। সেই দুজনের সম্পর্কে কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, যখন এই শেখ শাহজাহানের মার্কেটে যখন সিবিআই আধিকারিকরা ঢোকে, তার কিছুক্ষণ আগেই সিবিআই কিছু টিম, অর্থাৎ বেশ কিছু আধিকারিক, তারা সরবেরিয়ার একটি চায়ের দোকান থেকে দুজনকে কার্যত সেই দোকানে যায় এবং দুজনকে পাকড়াও করে। মূলত তাদেরকে সিবিআই তাদের গাড়িতে বসায়, এবং যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তাদেরকে মূলত 5 তারিখের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা সেই ঘটনার সময় তারা উপস্থিত ছিল বা তারা প্রত্যক্ষদর্শী হিসাবে ছিল, এমন ইনপুট পেয়েছিল সিবিআই এর গোয়েন্দারা। সেই অর্থে তাদেরকে কিন্তু প্রথমে তারা গাড়িতে তোলে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই সিবিআই সূত্রে খবর। যদিও এই মুহূর্তে সিবিআই এর তরফ থেকে তাদের নামটি অত্যন্ত গোপন রাখা হচ্ছে, কেন কি যেটা মনে করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে যে 5 তারিখের যে ঘটনা, সেই ঘটনা এই দুজন প্রত্যক্ষদর্শী ছিলেন, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে, এবং তাদের বয়ান অত্যন্ত জরুরি এবং তাদের বয়ান ইতিমধ্যেই নেওয়া হয়েছে সিবিআই আধিকারিকদের তরফ থেকে, যার ফলে যেন কোনো তাদের উপরে কোনো ঘটনা না ঘটে, তাদের উপরে কোনো মারধরের মতন ঘটনা না ঘটে, সেই অর্থে তাদের নাম এবং তাদের পরিচয় কিন্তু সম্পূর্ণভাবে গোপন রাখা হচ্ছে এই মুহূর্তে সিবিআই এর তরফ থেকে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। এবং শুধু তাই নয়, তাদেরকে 5 তারিখের ঘটনার বিষয়ে ইডি যেদিন আক্রান্ত হয় শেখ শাহজাহানের মার্কেটের সামনেও, সেখানের বিষয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সমস্ত বিষয় খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। বেশ সৌরভ, ফোনটা কার ফোন? এটা আমার না। হ্যাঁ, এটা আমার না। এটা আমার ना, আমার फोन सुमन सर। हाँ, ये दूसरे का फोन है, देखो ना। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান, আজ তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। কি বললেন তিনি শোনাবো একটা বিরতির পর। দেখতে থাকুন জেলা থেকে সরাসরি। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান, সিবিআই হেফাজতে শেখ শাহজাহান আর শেখ শাহজাহানের আজ স্বাস্থ্য পরীক্ষা হয়। সকালেই নিজাম প্যালেস থেকে বের করা হয় এবং জোকা ইএসআই হাসপাতালে শাহজাহানকে নিয়ে যাওয়া হয়। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা হয় সন্দেশখালীর বেতাজ বাদশাহ, সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আজও অভিযোগ করলেন যে সমস্ত সব মিথ্যে, প্রমাণ হবে একদিন, এমনটাই দাবি করলেন শেখ শাহজাহান। সব মিথ্যা, প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। সব মিথ্যা, প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। সব মিথ্যে, প্রমাণ হবে একদিন, এমনটাই দাবি করছেন শেখ শাহজাহান। তবে জোকা ইএসআই থেকে স্বাস্থ্য পরীক্ষার পর যখন শেখ শাহজাহানকে বের করা হয়, তখন স্থানীয়রা কটাক্ষ করতে থাকেন শাহজাহানকে দেখে। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের মোবাইল পেতে এবার মরিয়া সিবিআই। এখনো মেলেনি শাহজাহানের 2টি মোবাইলের খোঁজ। শাহজাহানের মোবাইল খুঁজে পেতে মরিয়া এবার সিবিআই আধিকারিকরা। মোবাইলের খোঁজে জেরায় সিদ্ধান্ত, শাহজাহানকে টেক্সট বা কল ডিলিট হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। ফরেন্সিকে পাঠানো হবে শাহজাহানের ফোন।
21-এ স্ট্র্যাটেজি, 24-এ বদল। এবার লোকসভা ভোটে বিজেপির হাতিয়ার সন্দেশখালী, তাই নরেন্দ্র মোদীর গলাতেও বারবার সন্দেশখালী ইস্যু। জানুয়ারি থেকে সন্দেশখালী সরগরম। এই ইস্যুকেই 24-এর লোকসভা ভোটে বড় হাতিয়ার করছে বিজেপি। এটা বুঝিয়ে দিয়েছেন খোদ নরেন্দ্র মোদী। মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে এসে 3টি সভা করেছেন, আরামবাগ, কৃষ্ণনগর, তারপর বারাসাত। প্রতিটি সভা থেকে তৃণমূলকে নিশানা করতে সন্দেশখালীকে হাতিয়ার করেছেন মোদী। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। 21-এর বিধানসভা ভোটের আগে বারবার ধর্মীয় মেরুকরণের অস্ত্রে শান দেয় বিজেপি। কার ভরসায়? 62,000-এর ভরসায়। আর পদ্মকে জিতবে 2,13,000-এর ভরসায়। 2,13,000 কারা? জয় শ্রীরাম বলে যারা। পর্যবেক্ষকদের মতে গত বিধানসভা ভোটের আগে বিজেপি চেয়েছিল ধর্মীয় মেরুকরণের হাওয়া তুলতে, যাতে হিন্দু ভোটকে পুরোপুরি বিজেপির দিকে টানা যায়। কিন্তু 21-এর ভোটের ফলেই স্পষ্ট পদ্মের এই স্ট্র্যাটেজি কাজে লাগেনি। 30% মুসলিম ভোটে সিংহভাগ তো বটেই, হিন্দু ভোটেরও একটা বড় অংশের সমর্থন যায় ঘাসফুলের দিকে। এর জেরে 21-এর কুরুক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে বিজেপির স্বপ্ন। 200 পার করার লক্ষ্যে যুদ্ধে নেমে 77-এই থামতে হয় বিজেপিকে। এবার লোকসভা ভোট, এই ভোটে আর চড়া সুরে মেরুকরণের রাস্তায় হাঁটছে না বিজেপি। এবার তারা অস্ত্র করছে সন্দেশখালীর মতো ইস্যু। এই ইস্যুকে সামনে রেখেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, নিশানা করছে তৃণমূলকে। 24-এর লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। হাতে গরম এই রাম আবেগকেও বাংলার মাটিতে বিজেপিকে ব্যবহার করতে দেখা যাচ্ছে না। তারা বারবারই সন্দেশখালী অস্ত্রে শান দিচ্ছে। টিএমসি এখন মোরা বাঁচা লড়াই হয়ে গেছে সন্দেশখালী। যে অপরাধ ওরা করেছে আর এই ধরনের নেতাদের দিয়ে পার্টি চলছে, তারা যদি এক একটা ধরা পড়ে চলে যায় তাহলে পার্টিটাই উঠে যাবে। সেই জন্য টিএমসি এখন মোরা বাঁচা লড়াই হয়ে গেছে সন্দেশখালী। পর্যবেক্ষকদের মতে সন্দেশখালীর ইস্যুকে হাতিয়ার করে বিজেপি চাইছে মহিলা মন জয় করতে এবং একই সঙ্গে মধ্যবিত্ত বাঙালির সমর্থন নিজেদের দিকে টানতে। হাত গুটিয়ে বসে নেই তৃণমূলও। বিজেপির সন্দেশখালী অস্ত্রকে ভোতা করতে মণিপুর, হাথরাসের মতো ইস্যু নিয়ে প্রতি আক্রমণে যাচ্ছে ঘাসফুল শিবির। মণিপুরে মহিলাদের ধর্ষণ করে প্যারেড করানো হচ্ছে, প্রধানমন্ত্রী নিশ্চুপ। ইতিমধ্যে ইস্যু করে নিয়েছে যে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে পতাকা তুলে বিকেলবেলা বিলকিস বানুদের ধর্ষকদের রেহাই করে দেয় এবং তার নেতারা তাদেরকে মালা পরিয়ে সম্ভাষণ করে। তাই এই নারী বিদ্বেষী বিজেপিকে আগামী নির্বাচনে ভারতবর্ষের নারী সমাজ যোগ্য জবাব দিয়ে দেবে। লোকসভা ভোটের আগে এভাবেই সন্দেশখালী ইস্যুতে গরম বঙ্গ রাজনীতি। নিউজ 18 বাংলা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি, যেদিন তিনি তার পদ থেকে ইস্তফা দেবেন জানান, সেদিনই আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম যে সম্ভবত বিজেপিতে তিনি দাঁড়াচ্ছেন এবং বিজেপির তমলুকেই প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর নিউজ 18 বাংলার খবর এই শিলমোহর, বিজেপির হয়ে তমলুকেই দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে তমলুকে। পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা আসন, কাঁথি ও তমলুক। এর মধ্যে কাঁথি আসনে বিজেপি টিকিট দিয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। 2 তারিখ এই ঘোষণা হয়। কান্তি শ্রী সৌমেন্দু অধিকারী। সেদিন রাজ্যে 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তখন থেকেই জোর জল্পনা তমলুকে পদ্মপ্রার্থীকে। পরের দিনে নিউজ 18 বাংলা জানায় তমলুকে বিজেপির প্রার্থী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্ভবত তমলুক থেকে প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 8ই মার্চ দেখা গেল তমলুক লোকসভা আসনের অন্তর্গত নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। কিছুদিন ধরে সংবাদ মাধ্যম তমলুক লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম দেখাচ্ছে। কিছু মানুষের নন্দীগ্রামে কিছু মানুষের আবেগ উচ্ছ্বাস আনন্দে
সেই কারণে তারা দেয়ালে তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম তারা লিখে দিয়েছে। বিজেপি একটা ভারতীয় জোকার পার্টি। বিজেপি দল বুঝবে যে এটা তাদের বিশৃঙ্খলা কিনা বা তাদের আইন, তাদের যে নিয়ম পরিচিত কাজ কিনা। উনি যেখানে প্রার্থী হবেন সেখানে হারবেন, কারণ বাংলার মানুষের কাছে উনি ইতিমধ্যেই সুবিধাবাদী একজন মানুষ হিসেবে চিহ্নিত হয়েছেন। 5ই মার্চ কলকাতা বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই জানিয়ে দেন তিনি বিজেপিতে যাচ্ছেন। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। বৃহস্পতিবার পদ্ম পতাকা হাতে তুলে নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতোভাবে অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে। এরপরের দিনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু। তাঁর ছবি দিয়ে স্বাগত জানিয়ে ফ্লেক্সও পড়েছে তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি, কাট আউট, ব্যানার, হোর্ডিংও কিন্তু নন্দীগ্রামের জায়গায় জায়গায় টাঙানো শুরু করেছেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। চাকরি প্রার্থীদের রোষে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি। কুণালের কাছে এসএলএসটি চাকরি প্রার্থীরা নিয়োগ চেয়ে কুণাল ঘোষের কাছে চাকরি প্রার্থীরা নিয়োগ না হওয়ায় ক্ষোভ চাকরি প্রার্থীদের এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এবার তাদের রোষে অবসরপ্রাপ্ত বিচারপতি আগে প্রাক্তন বিচারপতির বাড়িতে 2016 এসএলএসটি অবস্থান না করে মামলার পরামর্শ দেন বিচারপতি। ঘটনাক্রমে যখন 1000 দিন আমাদের আন্দোলনের একটা চরমতম সিদ্ধান্ত নিলেন, মাননীয় কুণাল ঘোষ মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিলেন। তো সেই ডাকে সাড়া দিয়ে ওনার মাধ্যমে শিক্ষা দপ্তরে একাধিকবার আলোচনা হচ্ছে এবং সেইভাবে একের পর এক আমাদের নিয়োগের প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে এবং হবে, এ ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাসী। এখন এই বিষয়টা দেখে যদি সদ্য রাজনীতিতে ঢোকা কোনো একজন রাজনীতিবিদ তার গাত্রদাহের জায়গা থেকে দালাল বলে সম্বোধন করেন, তাহলে এটা একটা অফেন্সিভ বক্তব্য এবং এটা বিচারক অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য নয়, এটা সদ্য রাজনীতিতে আসা একটা কাঁচা রাজনীতিবিদের বক্তব্য। চাকরির প্রসেসে যদি কারুর কোনো অন্যায় বা ভুল থেকে থাকে তার তদন্ত হোক, দোষী শাস্তি পাক, কিন্তু পাশাপাশি সরকার এবং প্রশাসন বাকিদের চাকরিটা দেওয়ার চেষ্টা করছে। আর কোনো বিচারপতি, কখনো কিছু আইনজীবী তারা ইস্যুটা নিয়ে রাজনীতি করছেন, তারা অমুককে ধরতে হবে, তমুককে জেলে পাঠাতে হবে, এই করতে গিয়ে এমন কিছু আইনি পদক্ষেপ নিচ্ছেন তাতে যোগ্য প্রার্থীদের চাকরিটা কিন্তু হচ্ছে না। সেই যন্ত্রণাটাই তাদের মধ্যে আবার সেটা দেখা যাচ্ছে। ফের সৌমিত্র খাঁর মন্তব্যে বিতর্ক। লোকসভা ভোটের পর সব পঞ্চায়েত দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। জয়পুর থানার ওসির নাম করে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। লোকসভা ভোটের পরে পঞ্চায়েত দখল করবো, এইভাবে সোজা কথা বলছি। আর পশ্চিমবঙ্গ অবস্থা খুব খারাপ, আর যদি কোথাও ওসিরা জ্বালাচ্ছে তাও বলবে, কারণ থানার ওসি তো হচ্ছে সবচেয়ে বড় তৃণমূলের সবচেয়ে বড় ব্লক সভাপতি, তাই না? জ্বালাচ্ছে, আর কোনো অসুবিধা হলে বলবেন। বাঁকুড়ার ব্রাহ্মণপাড়ায় প্রচারে গিয়ে মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পাল্টা জানিয়েছে তৃণমূল। রামপাল সে পঞ্চায়েত ভোট করতে দেয়নি এবং আমাদের দেওয়াল লিখন হচ্ছিল, সেই দেওয়াল লিখন রামপাল নিজে উপস্থিত থেকে মুছিয়ে দিয়েছে। এই রামপালকে ইমিডিয়েট সরাতে হবে এবং না সরালে ইলেকশন ঘোষণার পর আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব। লোকসভা ভোটের পর আপনারা পঞ্চায়েত দখল করবো বলছেন? হ্যাঁ, নিশ্চিত হবে, কারণ পঞ্চায়েতে কেউ আর তৃণমূল কংগ্রেস যারা মেম্বার থাকবে তারা আর কেউ থাকবে না। তারা পুরোপুরি ভাবে হয় এইদিকে চলে আসবে, আর নাহলে তাদের চেয়ার ছেড়ে পালিয়ে যাবে। তিনি যেভাবে প্রকাশ্যে কোনো পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এরকম হুমকি দেন তার আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আমরা নিশ্চয়ই জেলা পুলিশ প্রশাসনের কাছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবো। আর মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির যে সমস্ত কাজ, তার মাধ্যমে পঞ্চায়েতের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন এই তৃণমূল পঞ্চায়েতগুলোকে বা তৃণমূল সরকারকে। তো সেখানে হুমকি দিয়ে দায়ের জোরে কোনো পঞ্চায়েতকে তিনি সরাতে পারবেন না।
অন্যদিকে বার্লা টিগ্গা টানাপোড়েন চলছেই, কারণ এবার গয়ের কাটায় জন বার্লার সমর্থনে পোস্টার পড়ল। যে পোস্টারের ছবি তাকেই সাংসদ হিসেবে চান, আর এই লেখা পোস্টার বার্লাকে ফের সাংসদ চেয়ে পোস্টার পড়ল গয়ের কাটায়। এবার বীরভূমের দিকে নজর রাখবো, কারণ বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূলের এক গোষ্ঠীর সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। ডুমুর গ্রামের অঞ্চল সভাপতি হিসেবে কাজী আশরাফুল ইসলামের নাম ঘোষণা নিয়ে ক্ষোভ। কাজী আশরাফুলকে অঞ্চল সভাপতি করায় ক্ষুব্ধ টনিক গোষ্ঠীর সদস্যরা বলে দাবি। তার দুদিন পরেই কাজী আশরাফুল ইসলাম গোষ্ঠীর কয়েকজনের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ টনিক গোষ্ঠীর বিরুদ্ধে, এবং অভিযোগ অস্বীকার টনিক গোষ্ঠীর সদস্যদের। আগুনটা আমরা জানিয়ে না, আমরা ঘরে ঘুমিয়েছিলাম, তো এই নবাবের লোকে করবে না তো কে করবে? একটা করবে রজিবুল আর রাজিবুল, শামসর আর ওই শামসরের বেটা আর নবাব লাগা করাবে। যারা আমাদের উপর অত্যাচার করেছে, যাদের উপরে কেস করেছি, তারা যাতে নিজে বাঁচতে চায় তার জন্য শুধুমাত্র তাদের নিজেদের ছোটখাটো একটা চালার মধ্যে আগুনটা ওরা নিজে লাগিয়েছে। যারা সিবিআই এনে তদন্ত করে দেখুক আগুনটা কে নিজে লাগিয়েছে না কারা লাগিয়েছে।